সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। প্রাণফুটো, আমাদের এই অনুষ্ঠানটার পুরো নাম হচ্ছে প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার বাম প্রান্তে আছেন মঞ্জুল হাসান খান, উপদেষ্টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং ডান প্রান্তে আছেন ডক্টর সেলিম মাহমুদ, তিনি জ্বালানি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা আলোচনা শুরু করার আগে দেখে আসি বাংলা ভিশনের শিরোনামগুলো। দেশের হতদরিদ্র 50 লাখ মানুষকে চাল দেয়া হচ্ছে 10 টাকা কেজি দরে। কুড়িগ্রামে কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ ক্ষমতা আইনের 3 মামলায় খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ। হজে গেলেন বেগম জিয়া। 10 টাকা করে হলেও দেশের সবার কাছ থেকে কর চান অর্থমন্ত্রী, বললেন কর দেয়া গর্বের কাজ। শপথ ভঙ্গ করলেও 2 মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই, মন্তব্য আইনমন্ত্রীর। যুদ্ধাপরাধীদের সম্পদের বিষয়ে নতুন আইনের ইঙ্গিত। দর্শক, আমরা দেখলাম ইতিমধ্যে আমাদের হাতে কয়েকটি পত্রিকা এসেছে, তার শিরোনামগুলো আমরা স্ক্রিনে দেখবেন। আমরা আলোচনায় চলে যাই। ছোট ছোট খবর আছে কিছু। সেটি হচ্ছে এই যে প্রধানমন্ত্রী যে ঘোষণা, দেশে হতদরিদ্র 50 লাখ মানুষকে চাল দেওয়া হচ্ছে 10 টাকা কেজি দরে, কুড়িগ্রামের যে ঘোষণাটা, এটাকে কিভাবে? এটা তো খুবই ভালো কর্মসূচি হয়েছে। আসলে আমরা কমিউনিস্ট পার্টি থেকে এবং অন্যান্য কৃষক ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে গ্রামাঞ্চলে রেশনিংটা চালু করা দরকার। এটা খুবই প্রয়োজন, ভারতেও আছে এটা। আমাদের এখানে এখন সেটা চালু না হলেও সেটার কথা অবশ্য এর মধ্যে উঠেছে যে এটা চালু করার কথা ভাবছেন সরকারের মধ্যে কেউ কেউ। তবে এটা চালু করা হচ্ছে, এটা খুবই ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে সরকারের এই ধরনের অনেকগুলি কর্মসূচি আছে, যেমন আপনার মুক্তিযোদ্ধা ভাতা, যেমন আপনার বিধবা ভাতা, তারপর বয়স্ক ভাতা, তারপরে কলসি বাহিনীর এই জন্য টাকা দেওয়া হয়। এগুলি সর্বক্ষেত্রেই তো প্রচন্ড রকম দুর্নীতি এবং ঘুষ এগুলি চলে, এবং প্রকৃতপক্ষে যারা ভুক্তভোগী, যারা এটা পাবে, তারা এই টাকাগুলি পায় না। এই ধরনের অনেক অর্থই কিন্তু সাম্প্রতিককালে বেশ কিছু বছর ধরে এগুলি স্যাংশন হয়েছে, সেই স্যাংশনটা পায় না। সেটাই নিশ্চিত করতে হবে যাতে এই কর্মসূচি খুবই ভালো কর্মসূচি, এটা আরো অগ্রসর করা দরকার, এবং সমস্ত গ্রামাঞ্চলের রেশনিং ব্যবস্থাটা চালু করা দরকার, এবং সেটা যাতে একেবারে সাধারণ মানুষ ভোক্তা পর্যায়ে তারা পায়। ওই 10 টাকা দরে চাউল কিনতে যে পচা চাউল যেন কিনতে না হয়, আর ওই 10 টাকা দরে চাউল কিনতে যে যেন আরো 20 টাকা ঘুষ না দিতে হয়, এগুলি নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জ্বালানি বিশেষজ্ঞ যদিও যাই না এই বিষয়ে, আপনার কোনো মতামত আছে? আমি আমাকে নাগরিক হিসেবে তো ঠিকই বলতে হবে। আমাকে ডাকা হয়েছে আজকে জ্বালানির উপরে, বিশেষ করে রামপালের উপর কথা। হ্যাঁ, অবশ্যই আমরা আনছি। আমি জনাব মঞ্জুর আহমদ খান যে কথা বলছি সে প্রসঙ্গে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, এটা আমি মনে করি একটা ওনার যে ওয়েলফেয়ার ইকোনমিক্স বা কল্যাণমুখী রাষ্ট্রের যে চিন্তা ভাবনা, সেখান থেকে এসে। তবে আমার বিশ্বাস এটা স্ট্রিক্টলি মনিটর করলে যে উদ্দেশ্যে উনি এটা করছেন, আমার মনে হয় এটা সুফল সাধারণ মানুষ পাবে। যেহেতু আপনি একটা বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ, সেই বিষয়টাই অবতারণা করি, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে ফুল তেল গ্যাস নিয়ে, রামপাল নিয়ে যে ঘটনা বলি, এবং সেই বিষয়টা আবার বিবেচনার জন্য তেল গ্যাসের নেতৃবৃন্দ আবার আহ্বান জানিয়েছেন। এটা কি বিবেচনা করার স্কোপ আছে? আমি একটু অন্য যে কথাগুলো আমি বলবো, এটা কথাগুলো কেউ একদিন বলেনি আর কি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আসলে ছোট্ট দুটা ঘটনা বলি। আমি যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমি এটাকে নেগেটিভলি দেখছি না, বাট কিছুটা বাস্তবতা আছে। যে উনি বলেছেন যে রামপাল নিয়ে যে একটা আন্দোলন হচ্ছে, এর পেছনে কেউ যারা করছেন তাদের উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন তোলেননি, কিন্তু বলছেন যে পিছনে একটা কারো ইন্ধন আছে, অসৎ ইন্ধন। এটা উনি বোঝাতে চেয়েছেন, ফুয়েলের কথা বলেছেন। এটা আমি একটু শেয়ার করতে চাই আমার দৃষ্টিভঙ্গি থেকে। আমি 2011 সালের জুলাইতে এবং 2013 সেপ্টেম্বরে 2 সময় গত কয়েক বছরে বাংলাদেশ সরকারের যে
যে কয়েকটা উচ্চ পর্যায়ের ডেলিগেশন ওয়ার্ল্ড ব্যাংকে নেগোশিয়েট করতে গিয়েছিল, ওই দুইটা ডেলিগেশন খুব গুরুত্বপূর্ণ। 2011 জুলাইতে তদানীন্তন বিদ্যুৎ সচিব মহোদয়, যিনি বর্তমানে মাননীয় মুখ্য সচিব মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ডেলিগেশন গিয়েছিল। তখন কিন্তু 2 সপ্তাহব্যাপী আমাদের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের নেগোসিয়েশন হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে কি পরিমাণ ইনভেস্টমেন্ট নিড আছে, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক ডেভেলপমেন্ট পার্টনারদের কি ভূমিকা থাকবে, এ সমস্ত বিষয়। ওখানে আমার এখনো মনে আছে যে বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকের সিরিয়াস রিজার্ভেশন ছিল, এবং যে বক্তব্যগুলো তার উপস্থাপন করেছিল আমাদের সামনে, আমাদের কাছে এগুলো গ্রহণযোগ্য মনে হয়নি। মনে হচ্ছিল যে আমাদের উপরে এই যে তাদের যে নীতিটা চাপানো, এবং আমাদেরকে সে ওয়েস্ট ভার্জিনিয়াতে 1200 মেগাওয়াটের একটা কোল প্ল্যান্ট দেখাতে নিয়ে গিয়েছিল, যে ওয়ার্ল্ড ব্যাংকের যে সংশ্লিষ্ট যে একজন কর্মকর্তা, আমাদের সাথে জার্মান একজন ভদ্রমহিলা পিএইচডি, তাকে আমি প্রশ্ন তুললাম যে তোমরা জার্মানিতে এখন অনেক কোল প্ল্যান্ট আছে আগে থেকে, তো এখন করছো না, কিন্তু তোমরা পাশের দেশ পোল্যান্ডে সেখানে বড় বড় কোল প্ল্যান্ট হচ্ছে, সেখানে জার্মান ইনভেস্টর ইনভেস্ট করছে। খোদ আমেরিকাতে তখন 45% ছিল, মানে এখন 11 লক্ষ মেগাওয়াট আমেরিকার ইনস্টল ক্যাপাসিটি, তার 41% এই মুহূর্তে আপনার কয়লায়। তো তাদের বক্তব্যগুলো আমাদের কাছে ওই সময় গ্রহণযোগ্য না। তখন গভর্নমেন্টের প্রায়োরিটি ছিল ওই সময় এ নিয়ে। আমাদের ডেলিগেশনের প্রধান তদানীন্তন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ সাহেব অনেক বার্গেন করেছে আমাদেরকে নিয়ে, কিন্তু তারা তখন আমাদের কথায় কর্ণপাত করেনি। তাদের তখন গভর্নমেন্টের প্রায়োরিটি ছিল বিবিয়ানাতে আপনার 900 মেগাওয়াটের গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, যেটা ক্লিন ফুয়েল, সেটাও তারা কিন্তু শেষ পর্যন্ত কমিটমেন্ট দিয়ে ওখান থেকে সরে আসছে। 2013 সালের সেপ্টেম্বরে আরেকটা ডেলিগেশনের সাথে আমি গিয়েছিলাম ওয়াশিংটনে 1 সপ্তাহব্যাপী ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে। তখন আমাদের জ্বালানি সচিব মাননীয় প্রধানমন্ত্রীর ডক্টর তৌফিক আলী চৌধুরী, তার নেতৃত্বে আমরা গিয়েছিলাম। সেখানে তারা বলছে যে বাংলাদেশে কোনো ধরনের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তারা দেখতে চায় না, এবং তারা কোনো ধরনের ফাইন্যান্স দূরের কথা কোনো প্রাইভেট সেক্টরকে তারা এনকারেজ করবে না। তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করলাম যে দেখো, তোমাদের পলিসিতে আছে তোমরা সেই সমস্ত দেশকে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনে প্রমোট করবা যাদের আর কোনো অপশন নাই। আমরা তাদেরকে বললাম যে দেখো, আমাদের মেজর ফুয়েল গ্যাস ডিক্লাইনিং, রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের একসময় ফুয়েল মিক্সে তার কন্ট্রিবিউশন 90% ছিল, কমতে কমতে ওই সময় 70% চলে আসছে। আমাদের বঙ্গোপসাগরে বা অনশোরে গ্যাসের আবিষ্কারের সম্ভাবনা অনেক কম। আমাদের লিকুইড ফুয়েলে ওই সময় প্রায় 28% ইনস্টল ক্যাপাসিটি ছিল, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আমাদের প্রচুর টাকা চলে যাচ্ছে। রিনিউয়েবল এনার্জির গ্রোথ অনেক স্লো, আর আমাদের কয়লার পার্সেন্টেজ তখন লেস দেন 2% ছিল, হাইড্রো ক্লোজ টু। তো তোমাদের পলিসি অনুযায়ী যার আর কোনো অপশন নাই, তোমরা কেন আমাদেরকে কয়লা ভিত্তিক তখন আমাদের উপদেশটা মনে আছে, উনি কিন্তু খুব কড়া ভাষায় তাদেরকে বলেছিল যে দেখো, আমার এই বয়সে আমি তোমাদের কাছ থেকে কিছু শিখতে আসিনি, আমি তোমাদের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড থেকে পিএইচডি করেছি, জীবনে অনেক শিখেছি, তোমাদের কাছে শেখার কিছু নেই। তোমরা আমাদের সাথে যে মিটিং করছো, এখানে একটা যে মিনিটস হতে হবে, তোমরা যদি সাইন না করো আমরা মিটিং করবো না। তখন তারা বললো যে আমাদের নর্মসে নাই এসব, এই ধরনের মিটিংয়ে আমরা সাইন করি না। তারপরে সাইন করেছিল আমাদের পক্ষে ডিজি পাওয়ার ছিল এবং তাদের পক্ষে মিটিং। আমি যে কথা বলতে চাচ্ছি, তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের, আমার বিশ্বাস ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেস্ক, অর্থাৎ যারা মেরিটে সিদ্ধান্ত দেয়, অফিসিয়ালরা, বিশেষজ্ঞরা, তারা সেই সিদ্ধান্ত নেয়নি। সেই সিদ্ধান্ত নিয়েছিল একটা পলিটিক্যাল ডিসিশন ওয়ার্ল্ড ব্যাংকের উপরে চাপানো, যে এই একই সময় আপনি খেয়াল করেন পদ্মা ব্রিজটা আটকানো হলো, তারপর ওই 900 মেগাওয়াটের যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করার কথা বিবিয়ানা, সেটা উইথড্র করলো, আর কয়লা ভিত্তিক প্রকল্পগুলো আপনার বন্ধ, মানে তারা আমাদেরকে ডিসকারেজ করছিল। তাদের ধারণা ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক যদি ফান্ডিং না করে তাহলে হয়তো বাংলাদেশ সরকার এদিকে এগোতে পারবে না। তারা শেষ পর্যন্ত আমাদের পিরামিডে এতটুকু রাজি হলো যে ঠিক আছে, আমরা তোমাদের কয়লা ভিত্তিক কোনো প্ল্যান্টে সাপোর্ট করবো না, তবে কয়লার জেনারেশন তোমরা করতে পারলে করো, কিন্তু ইভাকুয়েশন অর্থাৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটা আমরা করে দেবো, সেখানে আমরা ফান্ডিং করব। অর্থাৎ আমি মদ টাচ করবো না। আমি একজন মুসলিম ছাত্র, যেটা একটা আমেরিকায় একটা ঘটনা ঘটেছিল, পাকিস্তানের একজন মুসলিম ছাত্র একটা বারে চাকরি পেয়েছিল, সে বললো যে আমি মদ খাই না এবং ধরিও না, তো বারে তার চাকরি হয়েছে। তখন ম্যানেজার বললো যে ঠিক আছে, তুমি মদ ধরার দরকার নেই, সার্ভ করার দরকার নেই, তুমি তারপর বাদাম, তারপর আইস, পানি, কোক, এগুলো সাপ্লাই করো খাবার।
তো বিষয়টা হচ্ছে এরকম। তারপর এখন যে জিনিসটা আমি বলছি আপনাকে, যেটা কনস্পিরেসিটা থিওরিটা কোন জায়গায়, গভর্নমেন্ট যখন প্রাইভেট সেক্টর যখন পাচ্ছিল না, গভর্নমেন্ট যখন G2G এগ্রিমেন্ট করলো ভারতের সাথে, এই একটা ফ্রেন্ডশিপ এগ্রিমেন্ট, যে আমাদের এখানে যেহেতু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার এক্সপিরিয়েন্স নেই, 1320 মেগাওয়াটের এই প্ল্যান্টটা, সেখানে আপনার এটা যখন কন্ট্রাক্টটা হয়ে গেল, তখন কিন্তু এরপরে বেশ কয়েকটা কন্ট্রাক্ট হচ্ছে। চায়নার সাথে 3টা কন্ট্রাক্ট, জাপানের সাথে মাতার বাড়িতে, মালয়েশিয়ার সাথে কন্ট্রাক্ট, সিঙ্গাপুরের সাথে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, রামপালটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। যদি রামপালকে আটকানো যেত তাহলে কিন্তু এই একটা প্রজেক্ট হতো না। সে কারণে ওই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে এর এর বাইরে একটা অন্য ধরনের কনস্পিরেসি আছে। কিন্তু আমাদের যারা অ্যাক্টিভিস্ট, যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ, আমি মনে করি না যে তারা সেই ষড়যন্ত্রে পা দিচ্ছে। তারা বুঝতে পারবেন যে আসলে বাস্তবতাটা কোথায়। তবে যে জিনিসটা আমি আপনাকে বলি, ওয়ার্ল্ড ব্যাংক 2011 সালে যে একটা স্টাডি করেছিল, সেখানে তারা দেখিয়েছে যে কয়লার একটা এক্সটার্নাল কস্ট আছে, যেটাকে সোশ্যাল কস্ট বলে। তারা দেখেছে পার মেগাওয়াটে সেটার $58, যেটা এক্সপ্লিসিট কস্টের চেয়ে অনেক বেশি। সেটা যদি হয় যে আমেরিকাতে 11 লক্ষ মেগাওয়াট তার ইনস্টল ক্যাপাসিটি, তার 41%, তার সোশ্যাল কস্টটা কি এই যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে। চায়নাতে আপনার 13 লক্ষ মেগাওয়াট হচ্ছে ইনস্টল ক্যাপাসিটি, তার মধ্যে 8,20,000 মেগাওয়াট হচ্ছে কয়লা ভিত্তিক, তার যে সোশ্যাল কস্ট। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা আমি মোটা দাগে বলছি, যে বিষয়টা, সেই সেটা হচ্ছে এখানে দুটো বিষয়। একটা হচ্ছে পলিউশনের কথা যদি বলি, এই কয়লা ভিত্তিক প্ল্যান্টে দু ধরনের পলিউশন হয়। একটা হচ্ছে লোকাল বা ডোমেস্টিক পলিউশন, যেটা আপনার লোকাল পলিউটেন্টস বলে আর কি, যেটা হচ্ছে সক্স, নক্স, মার্কারি টার্কারি, এগুলো। যে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে সেটা মোর দেন 95% আপনার ওই লোকাল পলিউশনটা কন্ট্রোল করা হচ্ছে। যে পলিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন, সেটা হচ্ছে এবং সেটা হবে, কিন্তু এটা কমন হচ্ছে আপনার। আমি সেটা পরে আর একটু যদি আপনি জি, আমরা একটু বিরতি নিয়ে আপনার কাছ থেকে এই বিষয়ে মতামত চাইব। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। আপনার নিজের তৃপ্তি হবে না আর কি আলোচনা করে। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমাদের অতিথি মঞ্জুর হাসান খান এবং ডক্টর সেলিম মাহমুদ, আমরা বিরতির আগে রামপাল নিয়ে আলোচনা করছিলাম। তার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছিলেন তিনি। যে পর্যন্ত আলোচনা তিনি করলেন তার প্রেক্ষিতে আপনি ডক্টর সলিম যেটা বললেন সেটা তো ঠিকই, যে বিশ্বব্যাংক তারা তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সমস্ত উন্নয়নের ব্যাপারে এবং এই ধরনের বড় বড় প্রকল্পের ব্যাপারে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি রেখেছিল। এটা অতীতেও তারা সেই সমস্ত প্রজেক্ট হতে দিত যেটা তাদের জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য দেশগুলির ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা, সেই প্রজেক্টগুলিকে উৎসাহ দিত। কিন্তু আমাদের দেশে একটা আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য যেগুলি দরকার সেগুলিকে তারা তেমন উৎসাহ দিত না, বরং ডিসকারেজ করত, কিছু ক্ষেত্রে বাধা দিত। তা আমাদের এখানে কিন্তু তারা এটা যেটা করেছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে করেছে, এবং সেই দৃষ্টিভঙ্গি আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংকের তারা যে আমাদের এই পদ্মা ব্রিজের ব্যাপারেও এটা করেছে, তারা কিন্তু পরিবেশগত বিবেচনা থেকে করে নাই। কিন্তু আমাদের এখানে বিশেষ করে তেল গ্যাস রক্ষা, বিদ্যুৎ বন্দর রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষা যে জাতীয় কমিটি আছে, সেই কমিটির কিন্তু বক্তব্য হচ্ছে পরিবেশগত দিক থেকে, যে পরিবেশের বিপর্যয় ঘটবে, বিশেষ করে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে যাতে এই রামপাল বিদ্যুৎ প্রকল্পটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পটা না হয়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প তো তার একটা মানে ক্ষতির দিক আছে, নেগেটিভ দিক আছে, সেটা সর্বক্ষেত্রে আছে, সমস্ত দুনিয়াতেই আছে। এবং আমি যদি বলি যে
অতীতের আমাদের যে উন্নয়ন দর্শন, সেই উন্নয়ন দর্শনের মধ্যেই সমস্যা ছিল। সেই দর্শনটা তো এখনো আছে এবং আমাদের দেশেও আমাদের সবার মধ্যেই কম বেশি এই দর্শনটা আছে। সেই দর্শন হচ্ছে যে উন্নয়ন করতে গেলে পরিবেশের কিন্তু ক্ষতি হবে, কিন্তু তারপরেও আমাদের উন্নয়ন করা দরকার। কিন্তু এখন বিশেষ করে মানে গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশের বিপর্যয় আরো ঘনিয়ে আসার ফলে বাংলাদেশে সেটা আরো তো বেশি বিপজ্জনক অবস্থায় আছে। সেটা ঘনিয়ে আসার ফলে এখন সারা দুনিয়াতেই কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আসছে যে এই ক্ষেত্রে পরিবেশটাকে প্রাধান্য দেওয়া দরকার এবং সেটাকে রক্ষা করা দরকার। এই কারণে এই যে নিউক্লিয়ার প্ল্যান্ট হয়েছিল, বিভিন্ন দেশে কয়লা ভিত্তিক প্রকল্প যে হয়েছে অতীতের দর্শন অনুসারে, সেইগুলির কিন্তু এখন মানে বাড়তিটা সেভাবে হচ্ছে না, সেটা করতে দেওয়া হচ্ছে না। অনেক জায়গায় সেটা বাধা দেওয়া হয়েছে। আপনার জাপানে বন্ধ করে দেওয়া হয়েছে, জাপানের দুর্ঘটনার পর জার্মানিতে বন্ধ করে দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় কিছু মামলা মোকদ্দমা হয়েছে, সেই মামলা মোকদ্দমার সময় বিভিন্ন প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আমরা আমাদের দেশের অর্থনীতির জন্য জ্বালানির যে প্রয়োজনীয়তা এবং বিদ্যুতের যে প্রয়োজনীয়তা এবং সেই বিদ্যুতের জন্য জ্বালানির যে স্বল্পতা আমাদের দেশে আছে, সেই বিবেচনা করে আমরা এটা বুঝি সরকারের যে একটা ডেসপারেশন আছে যে যেমন করে হোক বিদ্যুৎ আমাদের বাড়াতে হবে, বিদ্যুৎ আমাদের উন্নয়নের জন্য একটা একটা প্রাথমিক শর্ত, সেটা আমরা বুঝি। সেই কারণে আমরা বলেছি যে কয়লা ভিত্তিক বিকল্প বিদ্যুৎ করতে গেলে যে ক্ষয়ক্ষতি হবে সেটা বিবেচনা রেখে এই ক্ষয়ক্ষতিটা যাতে সুন্দরবনে হয় না। সুন্দরবন একটা প্রাকৃতিক বর্ম যেটা আমাদেরকে রক্ষা করে, এটা অন্য কোথাও করা দরকার। এবং এই ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে এরকম কিছু জায়গা হয়তো আছে, খুব কম আছে, কেন আমাদের বাংলাদেশে ঘনবসতি, জনসংখ্যাও বেশি, এখানে জায়গাও পরিমাণও কম, জমির পরিমাণও কম। সেই কারণে এটা একটা সমস্যা, কিন্তু তারপরেও আমরা খুঁজে বের করতে পারি, কিন্তু সুন্দরবনে না। এই কিন্তু আমাদের বক্তব্য। এবং সেই বক্তব্যের ভিত্তিতে পরবর্তীকালে তো প্রধানমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। দুঃখের বিষয় কিছু এই দাবি যারা করছে, আন্দোলন করেছে, তাদের নিয়ে, তাদের উদ্দেশ্য নিয়ে তারা একটা মানে প্রশ্ন তুলেছেন, যেটা ঠিক না। এই ধরনের বিতর্ক হলে এটা ঠিক না। আমরাও তো প্রধানমন্ত্রীর দেশপ্রেম নিয়ে কিন্তু প্রশ্ন তুলিনি, আমরা বলছি যে এটা ভুল সিদ্ধান্ত। তাকে যারা পরামর্শ দেন, বুদ্ধি দেন, তারা তথ্য দেন, সেই তথ্যগুলো হয়তো সঠিক নয়। যেমন উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে কয়লার ছাই, সেই কয়লার ছাই দিয়ে বেগুন চাষ ভালো হয় বা অন্য চাষাবাদেরই হয়, এটা তো ঠিক না, এটা ক্ষতি হয়। সেটা হচ্ছে অন্য ছাই, আমাদের ওখানে মানে গাছপালা যে সেগুলি ঘাস টাস যেগুলি পুড়িয়ে সেই ছাইটা কাজে লাগে বেগুনের। আমাদের তো আমার জামালপুর বাড়ি, ইসলামপুরের বাড়ি, সেটা বেগুনের জন্য বিখ্যাত। সে বেগুন খেতে ওই সব ছাই দেওয়া হয় আর কি, কয়লার ছাই না। যাই হোক, এগুলি কিছু তথ্যের হয়তো আছে, কিন্তু সেটা সম্পর্কে একটা জবাব, কিন্তু সুনির্দিষ্টভাবে জবাব আমাদের এই তেল গ্যাস রক্ষা কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে ১-২ করে প্রত্যেকটা বিষয় যেটা উত্থাপিত হয়েছে সেগুলির জবাব দেওয়া হয়েছে। এখন আমার মনে হয় যেটা করা দরকার, এটা নিয়ে তো জেদাজেদির বিষয় না, এটা নিয়ে কথা বলা দরকার, একটা পারস্পরিক আলোচনা হওয়া দরকার, ডিসকাশন হওয়া দরকার। আমরা তো দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতে যখন এই ধরনের কোনো প্রশ্ন আসে, সংকট আসে, তারা সবাই মিলে আলাপ করে। সেখানেও তো এই ধরনের কয়লা ভিত্তিক একটা প্রকল্প করতে গিয়েছিল সুন্দরবনের কাছে, এবং মানে আমাদের এখানে যত দূরত্বে তার চেয়ে বেশি দূরত্বে, সেখানে পারমিশন দেয়নি। এই কোম্পানি করতে গিয়েছিল, পারমিশন দেয়নি। আমাদের এখানে পারমিশন দেওয়া হয়েছে, হয়তো ভুলক্রমে হয়েছে, সবটা বিবেচনা করা হয়নি। এটা আবার বিবেচনা করা দরকার। এবং যেটা বলেছে আমাদের কমিউনিস্ট পার্টির বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, তিনিও বলেছেন যে একটা সামনাসামনি আলোচনা হোক, পাবলিক বিতর্ক হোক, অসুবিধা তো নাই, একটু ডিসকাশন হতে পারে। ইন্ডিয়াতে এখন এখানে আমেরিকা কাশ্মীর নিয়ে যে সমস্যা হচ্ছে, সমস্ত রাজনৈতিক দল সাপে নেউলে সম্পর্ক তাদের মধ্যে, তারপরে কিন্তু তারা বৈঠক করছে, আলোচনা করছে, আলোচনা করে তর্ক বিতর্ক করছে, একটা সলিউশন বের করার চেষ্টা করছে। তাদের একটা জয়েন্ট ডেলিগেশন কাশ্মীরে গেছে, সেখানে কার সাথে কথা বলবে এই নিয়েও বিতর্ক হয়েছে। তারপরেও তো এগুলি আলোচনা চলছে।
এই প্রসেসের মধ্যে, ডায়ালগের মধ্যে, ডায়ালগ ছাড়া তো ডেমোক্রেসি হয় না, এই ডায়ালগের মধ্যে দিয়ে আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করা দরকার আর কি। জি, আহসান ভাই, একটা বিষয় আর কি, যে আমি গত কিছুদিন ধরে রামপালের বিষয়টা যখন আসলো, আমি নিজেও ব্যক্তিগত স্টাডি করেছি। তবে একটা জিনিস হচ্ছে কি, আমাদের অনেক সায়েন্টিস্ট অনেক কথা বলছেন, তারা হিসাব দিচ্ছেন এই সক্সের পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ, কিন্তু ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে। আমি জাস্ট বলি আপনাকে যে এই যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, এটা কিন্তু আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির পাওয়ার প্ল্যান্ট। এই কোল প্ল্যান্টের এখন এই যাবৎ 3টা জেনারেশন প্ল্যান্ট আছে, যেটা সাব ক্রিটিক্যাল টেকনোলজি, যেটা কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট, যার এফিসিয়েন্সি হচ্ছে ধরেন আপনার 28 থেকে ম্যাক্সিমাম 30%। তারপরে হচ্ছে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, তার এফিসিয়েন্সি হচ্ছে আপনার 41 থেকে 42%। তারপর থার্ড জেনারেশন প্ল্যান্ট, যেটা আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, তার এফিসিয়েন্সি হচ্ছে 45 থেকে 47-48%। এখন বিষয়টা হচ্ছে আপনার আমাদেরকে মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা ডিলেমা আছে। একটা লোকাল বা ডোমেস্টিক এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন খেয়াল রাখতে হবে, আমার ন্যাশনাল পলিউশন হচ্ছে কিনা। এইগুলা পলিউশনগুলো হচ্ছে মূলত এটাকে লোকাল পলিউটেন্টস বলে, এটা সক্স, নক্স, মার্কারি অ্যান্ড আদার পলিউটেন্টস বলে আর কি। এগুলো পার্টিকুলার ম্যাটার্স, পিএম বলে। এগুলো আপনি শুনলে আশ্চর্য হবেন, 300 থেকে 500 মিলিয়ন US ডলার এই যে টেকনোলজি, এই টেকনোলজির 3টার নাম হচ্ছে আপনার ESP, FGD অ্যান্ড SCR, এবং এর সাথে ব্যাক ফিল্টার্স। এগুলো এই টেকনোলজির মাধ্যমে, এই যে থার্ড জেনারেশন প্ল্যান্টের মাধ্যমে, সারপ্রাইজিংলি আমেরিকার 95% প্ল্যান্ট হচ্ছে ফার্স্ট জেনারেশন প্ল্যান্ট, এবং এই যে ফিগারটা বললাম তার 11 লক্ষ মেগাওয়াটের মধ্যে 41%। তখন ওই টেকনোলজি ডেভেলপ করে, এবং তাদের ফার্স্ট থার্ড, যেটা আমাদের এখানে করা হচ্ছে, ফার্স্ট থার্ড জেনারেশন প্ল্যান্ট অর্থাৎ আলট্রা সুপার টেকনোলজি অনলি 2012 সালে করেছে। এটা আরকানসাসে, টেক্সাসের একটা এই সমপরিমাণ 600 মেগাওয়াটের বন্ধ করে ওখানে 600 মেগাওয়াট করেছে। এখন যে জিনিসটা হচ্ছে, খুব আমার কাছে খুব সিম্পল ভাষায় বলি, যে লোকাল বা ন্যাশনাল কোনো পলিউশন এটাতে হবে না। যেটা পলিউশন হবে ওই এফিসিয়েন্সি, অর্থাৎ ফার্স্ট জেনারেশন প্ল্যান্টের সাথে থার্ড জেনারেশন প্ল্যান্টের এফিসিয়েন্সির পার্থক্য হচ্ছে 15%। এবং একটা জুরিসপ্রুডেন্স আছে এই টেকনোলজিতে, যে 1% যদি এফিসিয়েন্সি আপনি বাড়ান, তাহলে আপনি এমিশন কন্ট্রোল করতে পারবেন 3%। তো 15% ইন্টু 3 আপনার 45% CO2 এমিশন করবে। দুটো এখানে পলিউশন, একটা হচ্ছে লোকাল পলিউশন, ন্যাশনাল পলিউশন, যেটা আপনার এই আপনার কি বলে ছাই, সক্স, নক্স, মার্কারি হবে, সেটা কিন্তু হবে না এই থার্ড জেনারেশন প্ল্যান্টে। যে পলিউশনটা হবে ওই 55%, অর্থাৎ 45% আপনি কমে গেলেন থার্ড জেনারেশনে গিয়ে, 55% CO2 এমিশন হবে। এই CO2 এমিশনটা কিন্তু আপনার ইট ইজ এ থ্রেট টু দি গ্লোবাল ক্লাইমেট, অর্থাৎ এর দায়িত্ব আমার না। সারা বিশ্বে যে CO2 এমিশন হচ্ছে, কার্বন নিঃসরণ হচ্ছে, তার একেবারে নেগলিজেবল পার্সেন্টেজ আমার ন্যাশনাল। এর জন্য দায়ী যে বৃহৎ বৃহৎ ইকোনমিগুলো, OECD দেশগুলো, চায়না, গোটা চায়না, চায়না যে কোল ব্যবহার করে পোড়ায়, সারা বিশ্ব সেটা তার চেয়ে কম পোড়ায়। এখন এখানে যে জিনিসটা হচ্ছে, এই থার্ড জেনারেশন প্ল্যান্ট করার কারণে লোকাল পলিউশনটা হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ইট ইজ ভেরি ইন্টারেস্টিং বিষয়, এটা প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে, যেটা আমি অনেক দিন ধরে চিন্তা করেছিলাম, যে 14 কিলোমিটার বলা হচ্ছে, এটা কিন্তু ভার্চুয়াল সুন্দরবনের, অর্থাৎ ম্যাপে কাগজে যেটা দাগে যে সুন্দরবন আছে, সেই সুন্দরবন আরো অনেক ভিতরে ঢুকে গেছে, আরো 10 কিলোমিটার ঢুকে গেছে। তো সুতরাং 24-25 কিলোমিটার দূরত্বে, এবং এটা পড়েছে নর্থে। হ্যাঁ, আপনার অলমোস্ট 9 মাস কিন্তু আপনার বাতাস ওদিক থেকে। আর আরেকটা জিনিস, সেটা যদি সুন্দরবনের কাছেও থাকতো, একেবারে কাছাকাছি, সেখানে পলিউশন হওয়ার খুবই কম। কারণ যে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে, সেটাতে আসলে আপনার ওই নর্দার্ন পার্টে হওয়ার কারণে। বাট ওই টেকনোলজিটা কি খুবই পরীক্ষিত বা প্রমাণিত? ইয়েস,
এইটা আপনার এইগুলি সম্পর্কে আপনি কি আমাদের প্রেস কনফারেন্সটা ফলো করেছিলেন? না, আমি সেখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলছে এবং আপনারা আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বসানোর কথা যেটা এর বলেছেন জন্য সেটা সম্পর্কে বলেছেন। অলমোস্ট $500 মিলিয়ন অতিরিক্ত লাগছে। সবচেয়ে গুণগত মান সম্পন্ন কলা ব্যবহার করা হবে বলা হয়েছে। আমরা কিন্তু তারপরেও এখানে দেখা যাচ্ছে এই বহু সমস্যা। আলাপ আলোচনাগুলো আমাদের চলতে থাকুক, নিশ্চয়ই আমরা আরো বড় পরিসরে আলাপ আলোচনা করব। দর্শক, যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আসলে খুবই বিশেষজ্ঞ পর্যায়ে এবং টেকনিক্যাল বিষয়, এবং সেই এটা বিষয়ে আলোচনা করে আরো এটা সমাধান করা দরকার, সমাধানে বিস্তারিত আসা দরকার। আলোচনা হোক এবং এই আলোচনার গতিটা যাতে থাকে, সব পক্ষই যাতে আলোচনাটা সবার সামনে উপস্থাপন করতে পারে, মানুষ যাতে আরো উদ্বুদ্ধ হতে পারে এবং মানুষেরও যাতে মতামত এখানে বুঝতে পারে প্রতিফলিত যাতে। হয়, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আগামীকাল 11:30টায় রাত্রে গণতন্ত্র এখন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।